কোয়েছে এভরিওয়ান, তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লেটস ইমপ্রুভ। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি জানি অনেকেই ওয়েট করেছিলাম। এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তো তোমরা যারা যারা জাস্ট ক্লাস 11-এ উঠছো, যাদের জীবনে অনেক সমস্যা স্যার, অনেক কষ্টে স্যার, সবাইকে বলি স্যার সায়েন্স নিয়েছিলাম, গোটা পাড়ায় আমার বাবা রটা দিচ্ছে যে আমার ছেলে সায়েন্স নিয়ে পড়তেছে, আমার মেয়ে তো সায়েন্স নিয়ে পড়তেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েই ছাড়বে। এইদিকে স্যার আমি তো স্যার ফার্স্ট ব্যাচে পড়তে গেলাম, কিন্তু স্যার কিছুই বুঝতেছি না স্যার, কি বলতেছে স্যার, ফিজিক্স এরকম ওরকম ওরকম স্যার, 10 পর্যন্ত একটা পড়ছিলাম, এখন স্যার আর একটা পড়ছি, কিছুই মাথায় ঢুকতেছে না স্যার, একটু হেল্প করুন স্যার। আমি জানি অনেকেই হয়তো এই সিচুয়েশনে আছো, অ্যাটলিস্ট আমি তো ছিলাম। ওকে, যে ব্যাচে যাচ্ছে কিছুই বুঝতেছি না, কি বলতেছে, সিনিয়ররা তার মধ্যে বলে রাখছে আরে ফিজিক্সে কোনো মতে পাশ করে গেলেই অনেক, তাই না? 15-16 পায়াগুলোকে পাশ করে, তার মধ্যে ভাই অঙ্ক তো করাই যায় না, অঙ্ক তো ধরাই যায় না, অঙ্ক তো কি না কি, মানে খুব একটা স্যার ভয়াবহ, মানে চারো তরফ ডর কা মাহौल है স্যার। আর স্যার সেইখানে আপনি বলছেন ফিজিক্সে 35-এ 35 পাই যাবে, স্যার এটা হয় নাকি? হয়, এটা হয়, বাট তার জন্য তোমাদের কি দরকার? একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি। ওকে, আমি আবার বলছি, এই ভিডিওটা যাদের যাদের প্রথমে যে সমস্যাগুলো বললাম, যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদের জন্য তো একটা মাস্ট। সাথে সাথে যারা জাস্ট মনে করে এখনো পড়াশোনা শুরু করেনি, জাস্ট এপ্রিল থেকে তাদের হয়তো ব্যাচ শুরু হবে, বা এপ্রিল থেকে তারা জাস্ট পড়াশোনা শুরু করবো, বই টই হয়তো কিনছো, বা অনেকে হয়তো জানতে চাচ্ছ যে স্যার সত্যি কি আমরা ফিজিক্স আগাইতে পারবো স্যার, আমাদের কোনো একটা কিভাবে স্যার আগাবো, কোনো স্যার আমি পথ পাচ্ছি না স্যার, আমি স্যার অনেক হার্ড ওয়ার্ক করি স্যার, আমি স্যার পড়ে নিবো স্যার, ভালো মার্কস স্যার আইনে নিবো, কিন্তু স্যার একটা স্যার আমাকে গাইড করে দেন বা কিছু। সকলের জন্য যারা যারা জাস্ট মাধ্যমিক দিয়ে সায়েন্স নেওয়ার কথা ভাবছো, বা সায়েন্স অলরেডি নিয়ে নিয়েছো, পড়াশোনা যা শুরুও করে দিয়েছো 1-2 দিন আগে, তাদের সকলের জন্য এই ভিডিওটা মাস্ট। আর যদি কেউ পরেও দেখে থাকো 1 মাস বা 2 মাস, তার জন্য এই ভিডিওটা। তো আমি এই ভিডিওতে বলবো যে কিভাবে, কোন স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো, কি কি তোমাকে ফলো করতে লাগবে যাতে তুমি 35-এ 35 স্কোর করতে পারো। ইন কেস যদি করো 35-এ 35 না হয়, 30-এর উপরে যাতে তোমার হয়, কারণ এটা সুপার অ্যাচিভেবল, প্রোভাইডেড তুমি, আমি যা বলছি তুমি সেগুলো ফলো করবা, তুমি একদম সৎ পথে চলবা, সৎ পথে ইন দ্য সেন্স মানে রাইট পথে, যে আমি যেরকম বলবো এইভাবে পড়বা, ফুল প্রুফ একটা স্ট্র্যাটেজি নিয়ে চলবা। আর ভয় আর আশেপাশের লোকের কথা এগুলোতে দূরে থাকবা, ভয় মনে আনতে দিবা না। আর সেকেন্ড, আশেপাশের লোকের যে নেগেটিভ কথা থাকে সেই কথাগুলো আনতে দিবা না। আর সাথে একটু কম দিও। আমি জানি এখন থেকে ওরাও হয়তো অনেকে যা শুরুও করে দিছে, অনেকে যা শুরু করবে, তাই না? এই একদম স্যার পঞ্চি বেরো উড়তা ফিরু মস্ত গগন মে, এরকম করবে না, তাই না? গগন পর্যন্ত এগুলো, আকাশ পর্যন্ত এগুলো, কেউ তো উঠতে উঠতে পৃথিবী বেরিয়ে চলে যায় স্যার, এমন স্যার মুক্তিবেগ নিয়ে স্যার উঠছি স্যার, পৃথিবী বেরিয়ে চলে গেছে, এতটা উইলো না। ওকে, কারণ ওই উড়াতে চক্করে কিন্তু এই 35-এ 35 বা 3টা সরে গেছে, বা কারোর ক্ষেত্রে 5টা সরে যাবে। তো এরকম করলো না। তো চলো আস্তে আস্তে আমরা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। তো আমরা কি হবে, আমাদের টার্গেট হবে কি, আমরা 35 কিভাবে আমরা পাবো। তো তার আগে, সবার আগে তো আমাদের যেটা জানতে লাগবে সেটা কি আমাদের, আচ্ছা প্রথমে এখানে বলে দিই যে হাউ টু স্টার্ট ক্লাস 11 ফিজিক্স, তাই না? এই যে তুমি স্যার মেয়েরা খারাপ পাই গেলো স্যার, আমাদের স্যার কেন স্যার, আপনি তো জেন্ডার বায়াস স্যার, ওরকম কিছু না, যেটা আমি এখন পাইছি আমার হাতের সামনে সেটাই আমি নিয়ে আসছি। ওকে, দরকার হলে আমি এখানে একটু বড় বড় চুল করে দিচ্ছি। ওকে, যাতে তোমরা একটু, হ্যাঁ। তো চলো, তো এবার কি হবে, আমরা আমরা হাউ টু স্টার্ট ক্লাস, আমরা ক্লাস 11 এর শুরুটা কি করব এটা তো বলুন স্যার। বুঝছি না স্যার, এত মোটা বই স্যার, একে তো স্যার এত মোটা বই জীবনে দেখি নাই। ক্লাস যতগুলা বই পড়ছি সবগুলা বই স্যার একসাথে লাগাই দেবে, এত মোটা বই হবে না স্যার, এত মোটা বই পড়তে লাগবে। তাও স্যার মানে এক বছর স্যার টাইম নেই, পরের বছর আবার স্যার সেমিস্টারে ভাগ করে দিচ্ছে স্যার, এক সেমিস্টারে স্যার 3 আছে, এটা কি করবো? তো ভয় পেও না, প্রথমত একটু শান্ত হও। প্রথমে বুঝো যে তোমার থেকে ফিজিক্স কি চায়, তোমার থেকে ফিজিক্স কি চায়, স্পেসিফিক্যালি ক্লাস 11 এর ফিজিক্স তোমার থেকে কি চায়। ক্লাস 11 এর ফিজিক্সে আমরা আমাদের আশেপাশে যে জিনিসগুলো হচ্ছে, যেগুলোকে আমরা চোখে দেখতে পারি, যেগুলো আমাদের চোখ দিয়ে দেখছি এটা 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 হচ্ছে, সেগুলোর পিছনে কি কি লজিক আছে, সেগুলোর পিছনে কি আছে, সেগুলোর পিছনে কি কি লজিক আছে, সেগুলোর পিছনে কি কি লজিক আছে। আর সেই লজিকের জন্য বা কোনো একটা কোশ্চেনের জন্য আমাদের কি কি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ নিতে লাগবে, আমাদের ম্যাথসের কিভাবে হেল্প নিতে লাগে, সেগুলার অ্যান্সারই ফিজিক্স, লজিক প্লাস ম্যাথস। স্যার একটা এক্সাম্পল দেন স্যার। মনে করো আমি বললাম এই পেনটা কে যদি আমি এখান থেকে ছাড়ি তাহলে নিচে পড়তে কতক্ষণ লাগবে, তুমি হিসাব করে একটা আইডিয়া গেস করতেই পারো স্যার, মোটামুটি আমার স্যার মনে হচ্ছে স্যার 2 সেকেন্ড লাগবে। তো এই যে তুমি গেসটা করলাম, এটা তুমি কোথেকে করলাম স্যার? ছোটবেলাতে আমরা দেখিয়ে আসছি, তোমার স্যার প্র্যাকটিক্যাল নলেজে গেস করলাম। একদম ঠিক, একদম ঠিক। ফিজিক্স তো এই জিনিসটাই করে, বাট অ্যাকুরেটলি করে। ফিজিক্স একদম লজিক দিয়ে দিয়ে নিচে কেন পড়তেছে, কেন করতেছে, কারণ পৃথিবী টানতেছে। তো পৃথিবী যে টানতেছে তো নিশ্চয়ই একটা রেট আছে, যে এই রেটেও টানে। যেমন অনেকেই জানো যে পৃথিবী অভিকর্ষ ত্বরণে টানে, যার মান 9.8 হয়। এবার এরপর কি করলো, এরপর যে ম্যাথমেটিশিয়ানরা আছে বা যে বিজ্ঞানীরা আছে, তারা পড়েটা কি, তারা বেসিক্যালি একটা অঙ্ক, একটা সূত্র ডেভেলপ করে, যেই সূত্র দিয়ে তুমি অঙ্ক করে হিসাব করে দিতে পারবে এটা এখান থেকে কতটাই পড়ে। স্যার হেল্প কি হয় স্যার এটাতে?
সবকিছুতে হেল্প হয়, সবকিছুতে হেল্প হয়। এই যে তুমি যে মোবাইলের স্ক্রিন তুমি দেখছো, এটাও ফিজিক্সের এই সূত্রের জন্যই হচ্ছে। এই যে তুমি যখন মনে করো কথার কথা, জ্যাভেলিন যারা থ্রো থাকে, জ্যাভেলিন যারা থ্রো করে মানে নিয়ে থ্রো করছে, তো ওই কোন অ্যাঙ্গেল আছে ওটা সবচেয়ে দূরে যাবে, এটাও আমাকে ফিজিক্স অঙ্ক করে বলে দেয়। তো ফিজিক্সে কিন্তু এমন ভাইবো না যেখানে সব সূত্র মুখস্থ করতে লাগে বা শুধু বাই ডিফল্ট অঙ্ক এসে যায় না। ফিজিক্স একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এইটা তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাবে যে তোমার আশেপাশে কি হচ্ছে, তোমাকে জাস্ট অবজার্ভ করতে লাগবে, আর সাথে ম্যাথমেটিক্যাল একটা নলেজ গেইন করতে হবে যে ম্যাথমেটিক্স এর সাথে কি ফিল করবো। স্যার আমি তো অঙ্ক করতে স্যার ভয় পাই স্যার। অঙ্ক করতে তুমি ভয় এই কারণে পাবো, তুমি অঙ্ক কোনোদিন বুঝোইনি যে অঙ্কর ফান্ডামেন্টালসটা কি। অ্যাগেন অঙ্ক আসছে এই ফিজিক্সের এই যে অ্যান্সার গুলো দেবার, সবকিছু খাতায় লিখে করা যায় না, সবকিছু তুমি লিখে লিখে করতে পারবে না। কিছু তোমাকে কিছু কিছু অঙ্ক করতে লাগবে, ক্যালকুলেশন করতে লাগবে, যাতে জিনিসপত্র খুব সহজে হয়ে যায়, স্মুথলি হয়ে যায়। এর জন্য অঙ্কটাকে ডেভেলপ করা হয়েছে। যেমন তোমরা একটা বিজ্ঞানীর অনেকেই নাম শুনছো, নিউটন, তাই না? তো নিউটন কিন্তু বিশাল বড় ম্যাথমেটিশিয়ানও ছিল। ও অঙ্কের গোটা একটা ব্রাঞ্চ ডেভেলপ করে যার নাম হচ্ছে ক্যালকুলাস। তোমরা যারা যারা ক্লাস 11-এ অঙ্ক শুরু করছো তারা জানো না এই জিনিসটার নাম জানো কিনা। তোমাদের 11-এ অত পার্ট নাই, 12-এর তো 30 থেকে 40% শুধু ক্যালকুলাসই আছে। একটা গোটা ব্রাঞ্চ, একটা অঙ্কের গোটা ব্রাঞ্চ নিউটন আবিষ্কার করছো। তার কারণ জানো কি? কারণ তখনকার দিনে অঙ্ক মানে যেই অঙ্কটা তখনকার দিনে লোক জানতো, সেই অঙ্ক দিয়ে ওর সূত্রগুলো আর কিছু খুঁজেই পাচ্ছে না কি করবে। তো ওকে ফিজিক্সটা বানানোর জন্য আগে অঙ্ক বানাতে লাগছে যে এরকম এরকম ভাবে অঙ্ক করা যায়, তারপর ওটাকে নিজের ফিজিক্সের সূত্রে অ্যাপ্লাই করছে। তো আমাদের এখানে ফিজিক্স আমার এখানে এই জিনিসটাই করে যে লজিক নেয়, কিছু নিউমেরিক্যাল অ্যাপ্রোচ নেয়, তো ওই দুটোকে মিক্স আপ করে আমাদের আশেপাশে যা হচ্ছে সেইটার অ্যান্সার জানার চেষ্টা করে। আর সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অঙ্কগুলা করতে লাগে, ওরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। যদি কেউ অঙ্ক যদি কেউ ক্লাস 11-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনো দাদা দিদির থেকে নিয়ে থাকো, সেই ক্ষেত্রে দেখবা, সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন গুলো যতগুলো কোশ্চেন প্র্যাকটিক্যাল কোশ্চেন। অঙ্ক যে দেখবা না প্র্যাকটিক্যাল কোশ্চেন ফিল করতে হবে। লাইক মনে করো বললো তোমার কাছে 100 গ্রাম গরম জল আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ওর সাথে 50 গ্রাম ঠান্ডা জল মিলাইলা, তো উষ্ণতা কত হবে? এই জন্য তো অঙ্ক করতে লাগবে। এবার অনেকে বলতে পারে স্যার 80 ডিগ্রি আর 50 ডিগ্রি স্যার মাঝামাঝি কিছু একটা হবে, কত হবে এক্স্যাক্টলি কত হবে? এইটা তোমাকে ফিজিক্স বলে দেয়। এবার তোমরা একটু অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ফিজিক্সটা কেন দরকার। আর এটা কিন্তু শুধু আমি আবার বলছি, যাদের টার্গেট যেটা সূত্র স্যার আমাকে বলে দিলেই হয়ে গেল, আমি স্যার সূত্র মুখস্থ করে অঙ্ক করে নিতে পারবো না, জীবনেও পারবা না। এই জিনিসটা কিন্তু প্রতি বছর দেখি যে প্রতি বছর হাজারো স্টুডেন্ট এরকম থাকে যারা একটা জিনিসের অব্দি জায়গা, আমি জানি না কেন জায়গা, সেটা হচ্ছে মুখস্থ। ওকে, মাগিং আপ করতে থাকে ফর্মুলা গুলো। এটা কিন্তু তোমাকে কোনো দিক দিয়ে হেল্প করবে না, তোমাকে অ্যাপ্রোচটা বুঝতে লাগবে যে ওই যে সূত্রটা আসছে, ওই যে ফর্মুলাটা আসছে, ওই ফর্মুলাটা আসলো কেন, কোথায় এই জায়গাটা অ্যাপ্লিকেবল, এটার সাহায্যে আমার হেল্প কি হচ্ছে, কেন বিজ্ঞানী জিনিস নিয়ে আসছে। তো মানুষ খুবই অলস একটা প্রাণী। স্যার আমার চেয়ে অলস? হ্যাঁ তুমিও মানুষ। স্যার মা তো মানুষ বলে না, বাট ইয়া তুমি তো মানুষ না। তো বেসিক্যালি মানুষ হচ্ছে অলস প্রাণী। মানুষ এমনি এমনি কিচ্ছু করে না। তোমার কি মনে হয় নিউটনের খুব ভালো লাগছিল ফর্মুলা গুলো বানাইতে? ও জানে যদি এটা করি তাহলে আমার সুবিধা হবে, আর সুবিধাগুলো হচ্ছে, তাই না? ওই যে সায়েন্সটা যে শুরু করছে, এখন আমার এই যে আমরা কমফর্টেবল যে লাইফটা লিড করতেছি, লাইক ফ্যান চলতেছে, গরম হইলে ফ্যান চলে যায় না, শীতকালে আমাদের হিটার চলে যায়, এই যে মোবাইলের স্বপ্ন দেখতে হবে সারাদিন, ওই স্ক্রোল আমাদের ইউটিউব শর্ট যে স্ক্রোল করো, ইনস্টাগ্রামে রিলস স্ক্রোল করছো, সবকিছু কিসের জন্য হচ্ছে? সায়েন্সের জন্যই তো হচ্ছে। তো বেসিক্যালি বিজ্ঞানীরা বানায়, বিজ্ঞানীরা মানে খুব বিজ্ঞানীরাও অলস, ওরাই বেসিক্যালি এটা বানাচ্ছে তোমার সুবিধা হয় একটা ভালো লাইফ লিড করতে। আয়ো তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার? তো ফর্মুলা কিন্তু আমরা মুখস্থ করবো না, আমরা সবকিছু প্রপারলি বুঝবো। অঙ্ক আমাদের কেন করতে লাগে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার? তো এই যে তুমি যে এটা বেসিক একটা আমি এটা এটা এত কিছু কেন বললাম, এত কিছু বললে তুমি সাইকোলজিক্যালি অনেকের এই ভয় থাকে যে ফিজিক্সে কি করবো না করবো, কেন এরকম করতে লাগে, কিসের জন্য করতে লাগে। তো সেই জিনিসটা আসলে ক্লিয়ার। এবার আমরা আসবো স্ট্র্যাটেজিতে। তো স্ট্র্যাটেজিতে আমরা সবার আগে প্রথমে দেখে নিব যে আমাদের চ্যাপ্টার্স কি আছে। প্রথমে তো জানতে লাগে না যে যুদ্ধক্ষেত্রে কে অপোনেন্টটাকে, এখানে অপোনেন্ট কে কে, এই চ্যাপ্টার্স গুলো কি কি সেগুলো আমরা প্রথমে জানবো, তারপর জানবো যে কিভাবে এগুলোকে আমাদের সাথে ট্যাকেল করতে লাগবে। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা আমরা জানবো সেটা কি, সেটা দেখো, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের, হয়ে গেল ভাই আটা হিসেবে, হ্যাঁ, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। মানে এই যে আমাদের চারপাশের ওয়ার্ল্ড আছে, এখানে যে জিনিসগুলো আছে, তো সেগুলা কি, সেগুলো ফিজিক্যাল থিং, তুমি দেখতে পাচ্ছ চোখ দিয়ে বা মাপতে পারছো চোখ দিয়ে, ঠোক দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে না বুঝতে পারলে কোনো একটা এক্সপেরিমেন্ট বুঝতে পারছো। এবার তার কিছু কিছু ধর্ম থাকে যেগুলোকে মাপতে লাগে। ফর এক্সাম্পল এই পেন, পেনের আমাকে লেন্থকে মাপতে লাগবে, ভরকে মাপতে পারবে, আয়তনকে মাপতে পারবে, ঘনত্বকে মাপতে পারবো। তো এই মাপার জন্য কি লাগবে? কিছু একক লাগবে, সব লজিক দিয়ে ভাবো, কিছু একক লাগবে। আর তারপরে এদের মধ্যে সম্পর্ক মাপতে চাই, মানে মনে করি আমি জানছি আয়তন আর দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক, ভর ঘনত্বের মধ্যে কি সম্পর্ক, ফোর্স বা বলের সাথে ভর, দৈর্ঘ্য আর সময়ের কি সম্পর্ক। এই সম্পর্কগুলো বোঝার জন্য একটা জিনিস বিজ্ঞানীরা ডেভেলপ করছে যার নাম হচ্ছে ডাইমেনশন বা মাত্রা বিশ্লেষণ, ডাইমেনশন অ্যানালিসিস, যার সাহায্যে আমরা এদের মধ্যে সম্পর্কগুলো বুঝতে পারবো ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর মধ্যে। তো এই সম্বন্ধে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা আছে।
এইটা খুব সহজ, আমি আবার রিপিট করছি, খুব সহজ চ্যাপ্টার। আর এখান থেকে দেখো 3টা এমসিকিউ আসবে। আমি একটা ভিডিও আইএস তোমরা অনেকে দেখেছো, এতক্ষণ হয়তো এসেও গেছে, আমি বলেছিলাম যে এখানে যে প্রথমে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার থাকে, সেই সেমিস্টার তোমাদের সাথে এমসিকিউ আসে। এবার এই এমসিকিউর অ্যাপ্রোচ কিরকম হয় আমি বলি। দেখো একদম ঠান্ডা মাথায় এমসিকিউ কোশ্চেন তোমাদের দুই রকমই আসতে পারে। আচ্ছা, এই জায়গাটা অনেকে হয়তো দেখতে পারবে, নিচে লিখছি, পরের পেজে আমি লিখছি। এমসিকিউ যে কোশ্চেন আছে না, এমসিকিউ কোশ্চেন তোমাদের দুই রকমের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। আইদার ওটা আসবে নিউমেরিক্যাল, বা তোমাদের ওটা আসবে কি থিওরির জন্য তোমাদের কি করতে হবে, কনসেপ্টটাকে বিল্ড করতে লাগবে। থিওরির জন্য কি করতে লাগবে আমাদের, কনসেপ্ট বিল্ড করতে লাগবে। নিউমেরিক্যালের জন্য স্যার কি করতে লাগবে, কনসেপ্ট, अगेन কনসেপ্ট বিল্ড প্লাস ইমাজিনও করতে লাগবে। ইমাজিনেশন পাওয়ারটা তোমাদের বাড়াইতে লাগবে। কথা তোমাকে আমি একটা এক্সাম্পল বললাম, এই যে আমি 100 ডিগ্রি জলের সাথে 50 ডিগ্রি মনে করো জল মিশাচ্ছি, তুমি কি ইমাজিন করতে পারছো 100 ডিগ্রি জল মানে অনেক গরম হয়, 50 ডিগ্রি জল মানে কম হবে? বললাম হয়তো 100 ডিগ্রি জলটা 1 কেজি নিছি, মানে অনেকটা নিছি। 50 ডিগ্রি জলটা লেটস আমি বললাম মাত্র 50 গ্রাম নিচ্ছি। তো এই যে ইমাজিনেশনটা, বা মনে করো এই পেনটাকে আমি বললাম পেনটা 10 মিটার নিচে ফেলাও, তো কতক্ষণ লাগবে? তুমি ইমাজিন করতেছো যে পেনটা নিচে পড়তেছে, কি কি ফর্মুলা আমি লাগাবো। এই যে ইমাজিনেশন পাওয়ার, এই জিনিসটা তোমাকে ডেভেলপ করতে লাগবে, সাথে ফর্মুলা গুলার মিনিং বুঝতে লাগবে। ওই যে ফর্মুলা গুলো আসলো, ওর মিনিং কি, ও কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কোন জায়গাটা আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো, এই যে ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলোও কিন্তু আমাদের বুঝতে লাগবে। এবার এর জন্য তোমাদের কি করতে লাগবে, সবার আগে ভাই বানাবে, সেটা হচ্ছে যেখান থেকে তোমরা পড়াশোনা করো না কেন, নোটস। এখানে তোমাকে হেল্প করবে নোটস। বাট এখানে এই নোটস এর মধ্যে কেউ কিন্তু এত বড় বড় ওয়ালা কোশ্চেন করবাই না, কারণ তোমাদের সব তো এমসিকিউ আসবে। থিওরি কোশ্চেন আসলে কিরকম থিওরি কোশ্চেন আসবে, হয়তো কোনো একটা কারণ চাবে যেটা কেন হচ্ছে, বা কোনো একটা মনে করো তোমাদের কিছু একটা সিচুয়েশন দিয়ে দিবে যে এই জায়গাটা কি হবে, তাই না? তোমাদের একটা কোশ্চেন তোমাদের এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি গাড়িতে করে যাচ্ছ, গাড়ি বা তুমি উপরে মানে কি বলে ফ্লোরে আর কি, গাড়ির উপরে দাঁড়ায় আছো, একটা বল তোমার হাতে আছে, বলটা তুমি উপরে ছুড়লা, তো বলটার কি হবে, বলটা পিছনে চলে যাবে, না সামনে চলে যাবে, না তো আগে আবার তোমার হাতে এসে পড়বে। তো এরকম টাইপের ব্যাখ্যামূলক কোশ্চেন হয়, মানে তুমি যাতে তোমার কোনো রাট্টা মারা কোশ্চেন দিবে না, নিউটনের সূত্রটা বলো নিজে কোনটা, এরকম কোশ্চেন দিবে না। তোমার কোশ্চেনটা কি দিবে, তোমার কোশ্চেন দিবে তুমি বুঝতে পারো, তুমি বুঝছো কিনা ওটা চেক করবে, তোমার অ্যাপ্রোচটা চেক করবে, তোমার অ্যাপটিটিউড চেক করবে, তোমার বোঝার ক্ষমতা চেক করবে। তো এই নোটসে যে বানাবা, নোটস মানে নোটস বানাইলে ওইটা শুধু মুখস্থ করতে থাকবে না, নোটস গুলো যাতে বানাইতে লাগে, কারণ দেখো এত মোটা বই তো, তোমাদের পক্ষে এত মোটা বই কিন্তু ওই সেমিস্টারের আগের 2 দিন আগে পড়া সম্ভব না। তো নোটস কিন্তু সবাইকে বানাইতে লাগবে। আর আরেকটা, যেহেতু তোমাদের নিউমেরিক্যালসও থাকবে, তো এর জন্য জিনিস বানাইতে লাগে যেটা বলে শর্ট নোটস। এই শর্ট নোটসটা অনেকে বানানো জানো না, এর জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। এটা এরকম ভাবতে হবে যে একটা চ্যাপ্টার, মনে করো কথা ফার্স্ট যে তোমরা চ্যাপ্টারটা পড়লা, এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট, তো এর শর্ট নোটস কিরকম হবে, যে এক পাতার মধ্যে এর যা যা ফর্মুলা, যে ফর্মুলাগুলো লিখে নিলা, ফর্মুলাগুলোর মানে কি সেগুলো লিখে নিলা, আর সাথে কিছু থিওরি, কিছু কোশ্চেনের মধ্যে একটা কিছু থিওরি লিখে নিলা, যে এইখান থেকে আমরা এই কোশ্চেন করতে আসি এক লাইনে করে। তো এই গোড়া জিনিসটা 1 পেজে হয়ে যায়, এই গোড়া জিনিসটা 1 পেজে হয়ে যায়। স্যার কোনো চ্যাপ্টার যদি বড় থাকে, সেই ক্ষেত্রে পেজ বাড়াও, আপ টু 5 পেজ অব্দি নিয়ে যেতে পারো। 5 পেজের বড় যাতে কোনো চ্যাপ্টারের শর্ট নোট না হয়, কারণ এমন কোনো চ্যাপ্টার তোমাদের গোটা ক্লাস 11 যেখানে 5 পেজের বেশি তোমার শর্ট নোট লাগবে, তাহলে ওই কোনোটা কিন্তু লং নোটই হয়ে যাবে। আর পরীক্ষার আগের দিন এই শর্ট নোটই তোমাকে হেল্প করবে। এটা স্পেসিফিকলি সেমিস্টার 1 এর জন্য। সেমিস্টার 2 তে তোমাদের এরকম লং নোট, মানে লং নোটই হেল্প করবে, শর্ট নোট হেল্প করবে না। সেমিস্টার 1 এর একদম ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি এটাই, যে তোমার কি বানাইতে লাগবে, শর্ট নোটস। 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 এই নিয়ে তো এটা কিভাবে বানাবো, আমি একটা হালকা একটা আইডিয়া দিয়ে দিই। অনেকেই যাদের জানি অনেকের বিষয়ে ডাউট আছে, তুমি একটা হালকা আইডিয়া, শর্ট নোট আমরা বানাবো কিভাবে স্যার এটা তো বলে দেন। দেখো এরকম একটা পেজ নিবা, এটা কিন্তু কেউ করবে না, আমি বলছি যদি এই ভিডিও যদি 100 জন দেখো, তার থেকে 1 থেকে 2 জনই করবা, আর ওই 1-2 জনই দেবে 35 আসবে। ওকে চলো কিভাবে করবো, এই একটা মনে করো পেজ নিলা, এই পেজটাকে এরকম 2টা পার্টে ভাঙলা। এইবার এখানে কি করবা, এরকম দাগ করবা। তো এরকম একটা পেজকে ভেঙে নিলা, এই পাশে শুধু থিওরি লিখবা, এই পাশে শুধু ফর্মুলা লিখবা। লাইক কথার কথা, আমি একটা ফর্মুলা বলছি, তোমরা এখন বুঝবা না। এবং নিউটনের সূত্র, নিউটন তুমি এরকম বলতে পারো যে নিউটনের সেকেন্ড ল যে আছে, সেকেন্ড ল, ফোর্স এন্ড অ্যাক্সিলারেশনের মধ্যে একটা রিলেশন বা একটা সম্পর্ক বোঝায়। এখানে তুমি ফর্মুলাটা লিখে নিলা, F ইকুয়াল টু কি হয়, মা। এখানে F মানে কি, ফোর্স, M মানে কি, A মানে কি লিখে নিলা।
এইভাবে 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 তুমি কি করলা বললা। আর যতটা পারবা কনসাইজ মানে চাপা চাপা করে লিখবে, এমন না যে আরে স্যার আমার বাবার অনেক টাকা আছে স্যার আমি স্যার এক গাদা পেয়েছি লিখবো না। এখানে টাকার প্রশ্ন না, এখানে হচ্ছে বোঝার প্রশ্ন। তুমি একদিন রাত্রে যদি তুমি কথা শর্ট নোটে কেউ বানালে এতটা তো বই করে নাও না, এতটা শর্ট নোট তো পড়তে পারবে না তুমি। এই গোটা যে তোমাদের ক্লাস সেমিস্টার 1 এ 9টা চ্যাপ্টার আছে, এই 9টা চ্যাপ্টারের জন্য আমি বলবো হার্ডলি 50 পাতা, 50 পাতা আমি বেশি বলছি আমি জানি, 35 পাতা, 35 থেকে 40 পেজের মধ্যে গোটা শর্ট নোট থাকে, যেটা তুমি একদিনের মধ্যে গোটা শর্ট নোটটা তুমি রিভিউ করে নিতে পারো। এটাই তোমাকে কিন্তু সেমিস্টার 1 এ মেইন যে নাম্বার গেইন করাবে সেটাই শর্ট নোটটাই করাবে। আর সেটা বানাবো কখন, যখনই তোমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে পরের দিনই বা ওই দিনই পারলে ওই 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 সাবজেক্টে কি করে নেবে, ওই চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে শর্ট নোটটা বানাবে। এবার স্যার এটাও তো বলেন স্যার নিচে চ্যাপ্টারটা স্যার কেন খুলে রাখছেন, নিচের পার্টটা স্যার কেন খুলে রাখছেন? তুমি মনে করো তুমি ক্লাস করলা, নোটস বানাইলে মানে লং নোটস বানাইলে পড়লা, তো নিশ্চয়ই তোমাদের যেখানেই পড়ো সেখানে একটা পরীক্ষা হবে। পরীক্ষা না হলে তুমি মনে করো নিজে কোনো নিজেই নিজেকে একটা মানে সেলফ ইভালুয়েশন করলে, নিজে একটা টেস্ট দিলে, টেস্টে দেবা তুমি অনেক কিছু ভুল করছো, যে এই জায়গাটা হয়তো ভুলে গেছিলা, বা এই জায়গাটা এই ফর্মুলা হয়তো ভুলে গেছো, বা এই জায়গাটা এই কনসেপ্টটা লাগতো তুমি হয়তো একটা ভুল কনসেপ্ট লাগাইছো। তো এই ওই যে নোটগুলো আছে ওই নোটগুলো তুমি এখানে লিখে নিবা, যে এই দিনকা এই নোটটা ছিল, এই নোটটা আমি ভুল করছি, এই দিনকা এই যে এই চ্যাপ্টারে এই পার্টটা আছে আমি ভুল করছি, এই যে ফর্মুলাটা যে ফর্মুলাটা আমি পড়ি নাই, হয়তো স্যার পড়ায় নাই, যে স্যার কাছে পড়ছে সে হয়তো কোনো ফর্মুলা বাই চান্স পড়ায় নাই, এই ফর্মুলা আমার পড়া হয় না, তো এই ফর্মুলাটাকে লিখে নিবা, সাথে লিখে নিবা কখন এটা ভুল হয়েছিল। এইভাবে অ্যাপ্রোচ করো, এইটা যার রেডি থাকবে ব্যাস তার নাইয়া পার হয়ে গেল। এইটা মাস্ট। সেকেন্ড যে জিনিসটা তোমাদের করতে লাগবে সেটা হচ্ছে একটা মিস্টেক কপি বানানো। শর্ট নোট তো বানালেই, সাথে মিস্টেক কপি। দেখো এগুলো আমি ক্রোনোলজিক্যালি বলছি, যদি মিস্টেক কপি আনে সরি যদি তোমাদের প্রথমে লং নোট, তারপর শর্ট নোট, তারপর গিয়ে মিস্টেক কপি। মিস্টেক কপি মানে কি স্যার, এবার তোমাকে দিতে লাগবে কিছু মক টেস্ট। স্যার মক টেস্ট মানে কি স্যার, দেখো যারা মনে করো কোনো না কোনো ব্যাচে পড়ছো, লাইক অফলাইনে কোনো স্যার ম্যাডামের কাছে পড়ছো, তো তারা দেবা কিছুদিন পরে একটা চ্যাপ্টার শেষ করার পর নিশ্চয়ই পরীক্ষা নিবে, তো সেই পরীক্ষাটা সিরিয়াসলি দিবা, মন দিয়ে দিবে, এমন না আরে স্যার গেছি স্যার পাশের বন্ধু দেখে লিখে দিচ্ছি। পাশের জন্য সবসময় ভুল লেখে, পাশের জন্য সবসময় ভুল লেখে, তো পাশের জন্য তো দেখবাই না। নিজে অনেস্টির সাথে পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পর এখানে মনে করো তুমি কথার কথা যতটা পরীক্ষা দেয় নিশ্চয়ই কিছু না কিছু ভুল করবা। এমন কারো হবে না যে সব পরীক্ষায় ঠিক দিবে, কিছু পরীক্ষা তুমি ফুল মার্কস পেয়ে গেলে, কিছু কোশ্চেন তোমার ভুলও থাকবে, বা ফুল মার্কস পেলেও আমি বলবো অ্যানালাইজ করো, যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আমার এরকম হয়েছে, এই জায়গাটা আমি একটা ভুল করছি, এই কোশ্চেনটা আমি ভুল করছি, এই কোশ্চেন আমি ভুল করছি। তো একটা মিস্টেক কপি আলাদা করে বানাও, সেইখানে যেই কোশ্চেনটা ভুল করছো সেই কোশ্চেনটা লেখো, সেই কোশ্চেনটার অ্যান্সার কি হবে সেটা লেখো। আর পরীক্ষার দিন এটাও দেখতে লাগবে, পরীক্ষার দিন কি কি দেখবো, শর্ট নোটস দেখবো আর এবার এই মিস্টেক কপি দেখবো, বই আর আলাদা করে দেখা দিতে, বই আর আলাদা করে দেখাই দরকার, কারণ পরীক্ষার আগের দিন তুমি অত বই, অত মোটা বই নিয়ে বসো, তোমার ওইখানে দম বেরোয় যাবে যে আমি কি ছেড়ে কি পড়বো। তো এই জন্য এই দুইটা, এর জন্য কি এই দুইটা যে প্রপারলি বানাই দিতে হবে, তার 35 না হইলেও 35-30 বেশি হবে আমি লিখে দিব। আর আমি এটাও বলেছি যে এমন কেউ যদি কারো হয়ে থাকে যে স্যার আমি আপনি যা হচ্ছে তাই করছি স্যার, আমি শর্ট নোটও বানাইছি স্যার, আমি স্যার ফুল নোটও বানাইছি স্যার, আমি স্যার মিস্টেক কপি বানাইছি স্যার, আমি স্যার এক্সামও দিয়েছি স্যার, তারপরে আমি লিখে দিব, কেউ আমাকে বলতে পারে না স্যার আমি 30 কম পেয়েছি, কেউ। 35 একটু লাখ ফেভার করতে লাগে স্যার, যেরকম টাইপের করছি, যদি পরীক্ষায় কিছু বাই চান্স ভুল করে দিই বা ঘাবড়ায় যায় সেটা আলাদা ব্যাপার। 35 ঠিক আছে আমি মানছি যে এটা করলে হয়তো কেউ কারো 35 আসতে পারে না, বাট 30-এর উপরে আসবেই আসবে। এই জিনিসটা সবগুলো চ্যাপ্টারের সাথে করতে লাগবে। আশা করি এই যেন আমরা বুঝতে পারলে কিরকম আছে। আর স্পেসিফিকলি আমি বলছি, প্রথম প্রথম তোমাদের হয় বলো দেখি, অনেকেই দেয়া প্রথম প্রথম তোমরা যখন কোনো অঙ্ক করতে যাবে না, নিউমেরিক্যাল করতে যাবা, 10টার মধ্যে হয়তো শুধু 2টা অঙ্ক হবে, 8টা অঙ্ক হবেই না। এইখানে কেউ ভয় পায়ও না, তোমরা যে 2টা অঙ্ক করতে পারলা, এবার ওটা দেখো যে তুমি কি বুঝলা, মানে বুঝে করতে পারছো না জাস্ট একদম তুক্কা মারে লেগে গেছে। প্রপারলি অ্যানালাইসিস করে যে নিউমেরিক্যালটা কিভাবে করবো, কারণ তোমরা ক্লাস 11 এ উঠছো, তোমাদের কিন্তু নিউমেরিক্যাল আসবেই। যারা জয়েন্ট বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কথা ভবিষ্যতে ভাবছো বা নিটের কথা ভাবছো, তাদের কিন্তু নিউমেরিক্যালস মাস্ট, কারণ ওইসব কোশ্চেনের 90% কোশ্চেন নিউমেরিক্যালি উপরই আসবে, থিওরিতে এখানে আসবেই না, আর ওখানে নেগেটিভ মার্কিংও থাকবে, তুক্কা মারতে পারবে না। তো নিউমেরিক্যালের উপর বেশি ধ্যান দাও, নিউমেরিক্যাল আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, কিভাবে নিউমেরিক্যাল কথা ভাবতে লাগে সেটাতে কিন্তু বেশি করে ফোকাস করো। নিউমেরিক্যালের জন্য আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে, যার নাম হচ্ছে সিআইডি স্ট্র্যাটেজি। স্যার সিআইডি স্যার বন্ধ হয়ে গেছে স্যার, হ্যাঁ এটা অন্য সিআইডি। এখানে সি মানে কনসেপ্ট, তোমাকে প্রথমে যেটা করতে লাগবে সেটা হচ্ছে কনসেপ্ট করতে লাগবে। আই মানে হচ্ছে ইমাজিনেশন, তোমাকে ইমাজিন করতে লাগবে। আর ডি মানে হচ্ছে ড্রয়িং, তোমাকে কি করতে লাগবে, ড্রয়িং করতে লাগবে। একটা এক্সাম্পল হিসেবে মনে করো আমি বললাম কোনো একটা গাড়ি আছে, একটা ফেমাস অঙ্ক আছে, একটা চোর, একটা পুলিশ মনে করো গাড়ি নিয়ে একটা চোরের পিছনে যাচ্ছে, চোরটা আর কি আগে গিয়ে হাঁটতেছে। ওকে, তো পুলিশকে কত বেগে গেলে ও চোরটাকে ধরে নিবে, এরকম একটা কোশ্চেন আছে। তখন আমি ছবি এঁকে দিলাম, আমি কি লিওনার্দো দা ভিঞ্চির বলতে ছবি আঁকছি? স্যার মোনালিসা মনে হচ্ছে স্যার এটা,
তোমাকে এটা এই ড্রয়িং দেখে অনেকে ভয় পাচ্ছে, স্যার আমি স্যার আঁকতেই পারি না স্যার, আগের টাইম বই একটা হাতে লেখা সে ছবি আঁকবো কি? আরে কে বলছো অত ভালো আঁকতে পারবে? তুমি বুঝো যাতে ওরকম একটা ডায়াগ্রাম আঁকো, ডায়াগ্রাম আঁকে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো, তাহলে দেখো কত সহজে মনে হবে, কত তুমি একদম মাথায় ইমাজিন করতে পারবে, হ্যাঁ এরকম এরকম হচ্ছে, তাহলে এই ফর্মুলাটা লাগতে পারে, এটা না লাগতে পারে ওটা লাগতে হবে, এটা না লাগতে ওইটা লাগতে হবে। কারণ শুরুর দিকে তোমার এমন হবে তুমি 5টা ফর্মুলা করলে তুমি বুঝতেই না অঙ্কটাতে 5টার মধ্যে কোনটা লাগাইতে লাগবে। তো অনেকে করে আছে 1 নম্বরটা লাগা দেখিনি লাগলো না, 2 নম্বরটা লাগা দেখিনি লাগলো না, 3 নম্বরটা লাগা দেখিনি লাগলো না, 4 নম্বরটা লাগা দেখিনি লাগলো না, 5 নম্বরটা গিয়ে মিললো। এখানে তোমার বুঝতে লাগবে যে ঠিক আছে এটা করো, আমার কোনো আপত্তি নেই, শুরুর দিকে এটাই হবে, আমার সাথে হয়েছিল সবার সাথে হয়, বাট তোমাকে আস্তে আস্তে ডেভেলপ করতে লাগবে, তোমাকে বুঝতে লাগবে এই বাকি 4টা ফর্মুলা কেন লাগলো না, বাকি 4টা ফর্মুলা কেন লাগলো না, কারণ প্রত্যেকটা ফর্মুলা কিছু স্পেসিফিক কেসেই লাগে। তো হয় তুমি সবগুলা যেহেতু লাগাচ্ছ তার মানে তুমি কিন্তু কনসেপ্টটা এখনো তোমার ক্লিয়ার হয় নাই, তোমার এখনো কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই, কারণ যদি কনসেপ্ট ক্লিয়ার হতো তুমি একবারই বুঝে যেতে কোনটা লাগাইতে লাগবে, বাকি 4টা তুমি কেন লাগাইছো কারণ তুমি এখনো কনসেপ্ট ক্লিয়ার হও নাই। তো যার যতক্ষণ না অঙ্ক করতে পারবে, লাইক 10টা অঙ্ক যতক্ষণ না তার 5-6টা অংশ করতে পারছে ততক্ষণ বুঝবা, বা ততক্ষণ সে নিজে বুঝে নিবা যে তার এখনো কনসেপ্ট উইক আছে। অনেকে এই লজিকটা দেয় যেটা একটা খুব বাজে লজিক, স্যার আমি থিওরি স্যার সব বুঝে যাই স্যার, স্যার আমার কনসেপ্ট স্যার খুব স্ট্রং, স্যার অঙ্ক করতে পারি না, খুব বাজে লজিক। যে অঙ্ক করতে পারে না তার কনসেপ্ট উইক আছে, বাংলা ভাষায় যে অঙ্ক করতে এখনো পারতেছে না তার কনসেপ্ট কিন্তু উইক আছে। আর এটা আমি এখন বলছি মানে এমন না তোমার 2 দিনে আসবে, এটা করতে 1 মাস, মিনিমাম 1 মাস, মিনিমাম 1 মাস লাগে, যে খুব ভালো স্টুডেন্ট তারও 1 মাস লেগে যাবে এই অঙ্ক ব্যাপারটাকে ডেভেলপ করতে। আমার আমার কদিন লাগছে, আমার গোটা 11 লেগে গেছে, তো আমি বুঝিনি, 12 গিয়ে বুঝছি যে অঙ্ক কিভাবে করতে লাগে। তো আমি চাই তোমরা এটা নিজের থেকে বুঝো, স্যার কিভাবে বুঝবো, আমি যেটা বললাম প্রথমে এরকম এরকম করো, বাট তারপর দেখো ওই 4টা ফর্মুলা কেন লাগলো না, নিশ্চয়ই এর কোনো একটা কারণ আছে। কোশ্চেনটাকে আরেকবার পড়ে দেখো যে কি হবে, কোশ্চেন যদি কিছু মনে করো এদিক ওদিক করতো তাইলে কি বাকিগুলো লাগতো, কেন লাগতেছে না, কোনো কিছু ফর্মুলা আছে, স্পেসিফিকলি স্যারদেরকে জিজ্ঞেস করো স্যার বাকি ফর্মুলা কেন লাগলো না, আমাকেও জিজ্ঞেস করতে পারো, কমেন্ট জিজ্ঞেস করতে পারো, আর আমাদের একটা ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল তোমাদের ক্লাস 11-12 এর জন্য করবো, তো সেখানে জিজ্ঞেস করো, ডাউট জিজ্ঞেস করো, এই মানে ওই ইস্যুটার মধ্যে থাকো, এমন না যে আরে পরীক্ষা 1 সপ্তাহ আগে পরে পাস হয়ে যাবে, এরকম হবে না। সায়েন্সে কিন্তু রেগুলারলি পড়তে লাগে, ফিজিক্স দিনে রোজ যদি তুমি মিনিমাম 1 ঘন্টা হইলেও কিন্তু ফিজিক্সের সাথে টাচে থাকতে লাগবে, এটা আমি সেলফ স্টাডির কথা বলছি, ব্যাচের করার কথা বলছি না। যদি তুমি, আমি বলছি 2 দিন কেউ ফিজিক্স পড়া বাদ দাও, ভুলে যাও, সব ভুলে যাও, 2 দিন, শুধু 2 দিন, শুধু 2 দিন কেউ ফিজিক্স কেউ এক্সপেরিমেন্ট করে দেখে নিও, টানা পড়তেছো 2 দিন তুমি ফিজিক্স পড়া বাদ দিছো, একটু ছুটি মেরে নিই, ব্যাস গেল গেল, ফিজিক্স গেল, ফিজিক্স আর মাথায় আসবে না, ফিজিক্স তো আসবে না, অঙ্ক সেক্ষেত্রে আসবে না, বাকিগুলো আসতে পারে, ফিজিক্স আসবে না। তো এখানে কিন্তু কন্টিনিউটিটাও মেনটেন করতে লাগে, অনেকেই কন্টিনিউটি মেনটেন করতে, আমি যত কিছু বললাম ডে 1 থেকে তোমাদের লাস্ট দিন অবধি রোজ মেনটেন করতে লাগবে, একদিনও তুমি ছুটি মারতে পারবে না, একদিনও না। মানে দেখে নিও, হ্যাঁ খুব সিরিয়াস কেস আলাদা ব্যাপার, স্যার বাড়িতে বা আমার শরীর খারাপ বা আমার শরীর খারাপ, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট আমি স্টিল কাউকে বলবো এই উড়াক চক করে ফিজিক্স ডুবাই দিও না। ওকে, তো এটাই আমার স্ট্র্যাটেজি, এগুলোকেও ফলো করতে থাকো, ইজিলি তোমরা 30 হবে, 35 না হলেও 30 এও সবাই করো। আর এবার আসি তোমাদের জন্য একটা সারপ্রাইজ, যেটা আমাদের লেস ইমপ্রুভ নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা ক্লাস 11 এর জন্য, ক্লাস 11 এর জন্য ফ্রি অফ কস্টে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর ব্যাচ আনছি ইউটিউবে ফ্রিতে, যেখানে আমরা পুরো সিলেবাস 0 থেকে কভার করব, একদম 0 থেকে হিরো বানাবো, একদম স্যার আমি তো স্যার মেয়ে, তোমাকে তাহলে 0 থেকে হিরোইন বানাবো, একদম বেসিক থেকে একদম এন্ড অবধি নিয়ে যাবো, যাতে তোমাদের কোনো ডাউট না থাকে, যার যেই ডাউট থাকবে দেখেন আমি যেখানে আছি বা বাকি স্যার ম্যাডামরা আছে তাদেরকে জিজ্ঞেস করবে, তারা সলভ করে দেবে, আমরা ডেডিকেটেড একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল করে দেবো, সেখানে তোমরা নিজেদের মধ্যে কথোপকথন করতে পারো, তোমরা জানতে পারো যে তোমাদের কম্পিটিশনটা কিরকম, বাকিরা কিভাবে পড়াশোনা করছে, একটা এনভায়রনমেন্ট তোমরা পেয়েছো। তো আই হোপ তোমাদের সবার এই ভিডিও থেকে হেল্প হয়েছে, আর যখন আমরা ক্লাস চালু করবো সবাই, আমি যে যারা যারা এই ভিডিও দেখছো সবাই যাতে উপস্থিত থাকে, ব্যাচে হয়তো অনেকেই পড়া বুঝছো না, বাট আমি লিখে দিচ্ছি ক্লাস 11 আমার ক্লাসে এমন আমি একজনকেও রাখবো না যে পড়া বুঝবে। ওকে, যতক্ষণ না একদম যে সবচেয়ে উইক সে যতক্ষণ না পড়া বুঝছে ততক্ষণ আমি কিন্তু হাল ছাড়ি না, তাকেও আমাকে সাথে নিয়ে চলতে লাগবে, কারণ আমাকে তোমার সবাই সমান, তো সবাইকে আগানোর দায়িত্বই আমার, তাই না? এমন না যে কেউ একটু একটু কম উইক বলে বা পড়াশোনা একটু উইক বলে তাকে আমি ছাড়িয়ে দেবো, যে আমি স্যার টপারদেরকে স্যার আপনি পড়াচ্ছেন, আমি ওরকম করি না, আমি সবাই সাথে নিয়ে চলি। এর আগে যত ক্লাস হয়েছে আমার মানে এর আগে যে 11 এর ব্যাচে আমি কয়েকটা ক্লাস দুটো ক্লাস নিয়েছি, তোমার সাথে দেখতেও পারো, যত সিলি কোশ্চেন হোক যত ফালতু কোশ্চেন হোক কিন্তু সবকিছু অ্যান্সার দিই, কারণ চাই না তোমাদের মানে ডাউটটা থাকুক বা এরকম কেউ ভাবো যে স্যার আমি তো স্যার কিছুই পারতেছি না, এরকম না। ওকে, তো আই হোপ এটা এই ভিডিওতে তোমাদের হেল্প হয়েছে, তোমাদের আর বাকি যা যা কোয়েরি থাকবে, যা যা ডাউট থাকবে সব তোমরা আমাদের এই কমেন্ট এখানে জানাতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে না, কারণ সবগুলো ভিডিও কিন্তু এই চ্যানেলই আসতে চলছে আর সব সাবজেক্টের আসবে। ওকে, তো কেউ ভয় পেও না, তোমাদের সাথে আমরা আছি, তোমাদের যা যা ডাউটস থাকে, যা যা তোমাদের ফিডব্যাক থাকে সব আমাদের জানাও, তোমাদের কি কিসের দরকার, কি তোমাদের লাগলে তোমাদের পড়াশোনা ভালো ইমপ্রুভ করতে পারবে, কারণ আমাদের চ্যানেল নামও লেস ইমপ্রুভ। ওকে, তো তোমাদের ইমপ্রুভের জন্য কি কি দরকার সব আমাদের বলে আমরা সবকিছু প্রোভাইড করবো। বাস তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভালো করে পড়াশোনা করো,
ভালো একটা জায়গায় যাও, ভালো একটা কলেজে যাও, ভালো একটা জব নাও, ভালো একটা লাইফ লিড করো, তাই না? তো আই হোপ তোমার যখন তোমরা আস্তে আস্তে একদিন সবাই খুব সাকসেসফুল হবে, আর তোমাদের সবার সাথে আমি হয়তো কোনো না কোনো দিন দেখা করতে পারবো। তো আজকে ভিডিও এতটাই। তো দেখা হবে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাসে। আই হোপ তোমরা সবাই আমার ক্লাসে থাকবা। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি।